দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলো দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি শক্তিশালী ব্যাংক, ফাইন্যান্সিয়ালি যারা সাউন্ড, এবং আরেকটি গ্রুপ যেটি হচ্ছে খুবই উইক ব্যাংক, যেগুলোকে আমরা দুর্বল ব্যাংক বলছি বিভিন্ন ইন্ডিকেটরের প্রেক্ষিতে। তো এই আমাদের পুরো ব্যাংকিং সেক্টরের এই যে দুটি বিভক্তি, দুর্বল এবং শক্তিশালী ব্যাংক, এটি খুবই স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। তো কেন দুটি গ্রুপ হলো এবং দুটি গ্রুপ হওয়ার কারণে আসলে কি হচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। যে আমরা দেখি যে দুর্বল ব্যাংকগুলোর থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শক্তিশালী যে যারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক, সেই ব্যাংকগুলো আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। সেটি কিন্তু আনঅফিসিয়ালি বা নীরবে তারা এই কাজটি করছে। কি ধরনের? যেমন ব্যাংকগুলোর মধ্যে তো বিভিন্ন ধরনের ইন্টার কানেকশন আছে, একটা ইকোসিস্টেম আছে ব্যাংকিং সেক্টরে। এক ব্যাংকের সঙ্গে লেনদেন আছে, মানি মার্কেটে লেনদেন আছে, ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন আছে। এরপর আমরা যে বিভিন্ন কাস্টমাররা যখন এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকের এটিএম থেকে তুলতে পারি, এটি কিন্তু কাস্টমার লেভেল পর্যন্ত একটা ব্যাংকিং চেইন আছে, যে একটি ব্যাংকের সঙ্গে আরেকটি ব্যাংকের নেটওয়ার্ক। তারপর লোকাল এলসি আছে, যে এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে এলসি খুলছে। এই যে ট্রানজেকশনগুলোতে আমরা দেখছি এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার নিচ্ছে বিভিন্ন সময়ে। তো এই ব্যবসায়িক কার্যক্রমগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে যেই ব্যাংকগুলো শক্তিশালী তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, অন্যান্য যেই উইক ব্যাংকগুলো সেগুলোর সঙ্গে ট্রানজেকশনটা কমিয়ে আনছে। সেটি কিভাবে স্পষ্ট হলো সেই বিষয়টি আমরা সাম্প্রতিক সময়ে দেখি, যখন যেটা আসলে কনজিউমার পর্যন্ত সেই বিষয়টি আসলে এখন স্পষ্ট হয়েছে। সেটি ইসলামী ব্যাংকের যখন ক্রাইসিস শুরু হলে, এই যে আমরা এখনো যে ক্রাইসিসটি চলছে, যে ইসলামী ব্যাংকের বোর্ড চেঞ্জ করা, চেয়ারম্যান চেঞ্জ করা নিয়ে একটি পলিটিক্যালি অ্যাসোসিয়েটেড একটি গ্রুপ, যেটি আমরা সংসদেও দেখেছি, জামাতি ইসলাম এবং বিএনপি গ্রুপ, দুই গ্রুপের মধ্যে কে ইসলামী ব্যাংকের মালিকানা নেবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং রাস্তায় প্রোটেস্ট, এসব নিয়ে আসলে একটি ব্যাংক নিয়ে যখন এসব হয়, তখন ইসলামী ব্যাংকে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয় ইসলামী ব্যাংকের কাস্টমারদের মধ্যে। তো ইসলামী ব্যাংক তো বাংলাদেশের সবচাইতে বড় কাস্টমার বেস, তাদের 3 কোটির উপরে তাদের গ্রাহক আছে। তো যখন এই অস্থিরতাটা শুরু হলো, তখন কিন্তু অনেক গ্রাহক তারা যখন ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যে টাকা পাচ্ছে না, তখন তারা যেটা করেছে, তাদের যে ভিসা কার্ড, যেটি আমি একটু আগেই বলছিলাম সব ব্যাংকের মধ্যে কিন্তু আন্তঃ নেটওয়ার্ক আছে, যে আপনার ভিসা কার্ডটি থাকলে কিন্তু আপনার ইসলামী ব্যাংকের ভিসা কার্ড হলেও সেটি হয়তো আপনি ইবিএল, সিটি, ব্যাংক এশিয়া, পুবালি ইত্যাদি অন্য যে কোনো ব্যাংক, ইউসিবিএল, ডাচ বাংলা, যে কোনো ব্যাংকের কিন্তু বুথ থেকে টাকা তুলতে পারেন। তো এটা যে আমরা দেখলাম যে যখন ক্রাইসিস ইসলামী ব্যাংকে শুরু হলো, মানুষের মধ্যে একটা প্যানিক উজ্জ্বল শুরু হলো। তারা যখন ব্রাঞ্চে যে তাদের রিকোয়ার্ড মানিটা পাচ্ছে না, তখন তারা যেটা করেছে, ভিসা কার্ড দিয়ে প্রচুর পরিমাণে টাকা উজ্জ্বল করেছে। সেটা ইসলামী ব্যাংকের এটিএম থেকেও করেছে। যখন তারা আবার ইসলামী ব্যাংকের এটিএম থেকে করতে পারেনি, তখন তারা অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উজ্জ্বল করেছে। এর ফলে যেটা হয়েছে, যে পুরো সিস্টেমে ক্যাশ ক্রাইসিস হয়েছে। এবং একই সময় আমরা কিন্তু অনেক অভিযোগ শুনেছিলাম বিভিন্ন ব্যাংকের কাস্টমাররা, তার যেমন ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক, সেখানেও কিন্তু কাস্টমাররা যে এটিএম থেকে টাকা তুলতে পারছিল না। কিন্তু এই এটিএম থেকে টাকা তুলতে যে আপনি পারছেন না, তার মানে এই না যে লিকুইডিটি ক্রাইসিস ওই ব্যাংকের, বাট এটির অন্য একটি প্রেক্ষাপট হচ্ছে যে এই যে হিউজ ক্যাশ একবারে উজ্জ্বল হয়েছে ইসলামী ব্যাংক থেকে, বা ইসলামী ব্যাংকের গ্রাহকরা অন্যান্য ব্যাংক থেকে তুলেছে, ফলে সিস্টেমে একটা ক্যাশ ক্রাইসিস তৈরি হয়েছে। এবং ওই সময়টিতেই কিন্তু আরও একটি প্রবলেম ছিল, যে বাংলাদেশ ব্যাংক কিন্তু পর্যাপ্ত ক্যাশ সাপ্লাই দিচ্ছিল না। বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেই নোটগুলো আসলে তখন চালু করা হয়েছিল, নতুন গভর্নমেন্ট এসে ওই নোটগুলো আসলে মার্কেটে ছাড়বে কি ছাড়বে না, এই ডিসিশনহীনতার কারণে তারাও আসলে ক্যাশ সাপ্লাইটা সেন্ট্রাল ব্যাংক থেকে লো ছিল, ফলে ব্যাংকগুলো তাদের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে পারছিল না। কিন্তু এর বাইরেও আরও একটি চিত্র ফুটে উঠেছে। সেই সময়ে আমরা দেখেছি, যখন ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রচুর পরিমাণে টাকা তুলতে শুরু করলো অন্যান্য ব্যাংকের এটিএম থেকেও,
তখন আমরা দেখেছি যে আরও কিছু উইক ব্যাংক, ইসলামী ব্যাংকের মতোই আমরা জানি যে আরও অনেকগুলো 20টির মতো ব্যাংক আছে যাদের যেগুলোর আসলে ফাইন্যান্সিয়ালি উইক, তাদের কাস্টমাররা যখন অন্য ব্যাংকে তার যেহেতু সাপ্লাই শর্টেজ এবং ইসলামী ব্যাংকের ক্রাইসিসের কারণে অন্যান্য ব্যাংকেও এটিএমে টাকার শর্টেজ ছিল, ক্যাশ উজ্জ্বল করতে পারছিল না, তখন যেই চিত্রটি ফুটে ওঠে যে হয়তো একটি দুর্বল ব্যাংকের কাস্টমার, সে যখন তার ওই ভিসা কার্ডটি নিয়ে আরেকটি শক্তিশালী ব্যাংকের এটিএমে যে টাকা তুলতে যাচ্ছেন, তখন কিন্তু সেই ভিসা কার্ডটি তিনি অ্যাক্সেস করতে পারছেন না। অর্থাৎ শক্তিশালী ব্যাংকগুলো বা ভালো ব্যাংক যেগুলো, তারা তাদের এটিএম বুথে প্রেশার লিমিট করার জন্য তারা যেইগুলো উইক ব্যাংক তাদের সেই ব্যাংকের কার্ডগুলোকে লিমিট করেছে, অ্যাক্সেসটা লিমিটেশন দিয়েছে বা করতে দিচ্ছে না। এটি আসলে আনঅফিসিয়ালি তারা করছে। এটি কাস্টমার পর্যায়ে যে এটা তারা শুরু করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংকের ক্রাইসিসের সময় এটি আরও বেশি ফুটে উঠেছে বা কাস্টমাররা বুঝতে পেরেছেন, কারণ তারা কিন্তু এটিএম বুথে যখন একটি উইক ব্যাংকের কার্ড নিয়ে একটি ভালো ব্যাংকে তারা যাচ্ছেন, সেখানে কিন্তু তারা জানতে পারছেন যে এই কার্ডটি এই বুথে অ্যাক্সেস তারা পাবেন না। তো এটি আসলে ওই যে তারা ইন্টারনালি বিভিন্ন ব্যবসা গুটিয়ে আনছেন, সেটি হয়তো আমরা কাস্টমার লেভেলে বুঝতে পারছিলাম না, কিন্তু এইরকম একটি ইসলামী ব্যাংকের ক্রাইসিসের সময় এটি আরও খুব স্পষ্টভাবে সামনে আসলো যে কিভাবে শক্তিশালী ব্যাংকগুলো দুর্বল ব্যাংক থেকে তাদের ব্যবসা গুটিয়ে আনছে। তো এটির কারণ হলো যে আমরা যেমন কনজিউমার লেভেলে বা গ্রাহক লেভেলে যারা টাকা তুলতে পারছেন না ব্যাংক থেকে, সেটি নিয়ে আস্থা সংকটের কারণে তারা কোন ব্যাংকে টাকা রাখবেন সেটি নিয়ে যেমন একটা আস্থাহীনতা, এবং টাকা ব্যাংকে আদৌ কিন্তু রাখছেন না, অনেকেই টাকা তুলে ক্যাশ হোল্ড করছেন, যে কারণে কিন্তু ব্যাংকের বাইরে ক্যাশের পরিমাণ বেড়েছে। এই যে আস্থাহীনতা যে গ্রাহক লেভেলে, সেটি শুধু গ্রাহক লেভেলে না, এটি ইন্টার ব্যাংকের মধ্যেও রয়েছে। ব্যাংক অ্যাজ এ ইনস্টিটিউশন, তার মধ্যে আসলে এই আস্থা সংকটটা তৈরি হয়েছে। যেই ব্যাংকগুলো ফাইন্যান্সিয়ালি সাউন্ড, তারা চাচ্ছেন না তাদের ডিপোজিটারকে বা তাদের মধ্যে সেই উইক ব্যাংকের ক্রাইসিসটা নিয়ে আসতে। এটি কিভাবে, যখন একটি উইক ব্যাংকের কাস্টমার যখন আরেকটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলছেন, তখন আসলে আপনি যখন আরেকটি ব্যাংকে টাকা তুলছেন, তখন কিন্তু আপনার কার্ডটি যেই ব্যাংকের, সেই ব্যাংকে কিন্তু ওই টাকাটা আবার যেই ব্যাংকের এটিএম থেকে তুলছেন সেখানে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যার এটিএম থেকে টাকাটি তুললেন, সেটি এক অর্থে আপনার টাকাটি আপনার রিয়েল যেই কার্ড ইস্যুয়ার ব্যাংক তাকে ধার দিচ্ছে, অর্থাৎ এটি একটি এক্সপোজার হচ্ছে। তো এখন উনি ধার দিচ্ছে, আপনি আরেকটি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন, সেটি যে একটি এক্সপোজার ক্রিয়েট হচ্ছে, বাট ওই উইক ব্যাংকটি টাকাটি ওই ব্যাংকটিকে ফেরত দিতে পারবে কিনা, রিইম্বার্স করতে পারবে কিনা, সেটি নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে। তো যে কারণে এরকম লোকাল এলসি খোলার ক্ষেত্রেও হয়তো উইক ব্যাংক এবং স্ট্রং ব্যাংকের মধ্যে যখন কাস্টমাররা এলসি খুলছে, লোকাল এলসি খুলছে, তখন উইক ব্যাংকটি সেই টাকা ফেরত দিতে পারবে কিনা সঠিক সময় এবং না দেয়ার মানে ফেরত দিতে না পারার কেস এখনকার সময় অনেক বেশি। যে এছাড়াও যেমন আপনার আরও অন্যান্য ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন পে অর্ডার, চেক ডিজঅনার, এই ঘটনাগুলো এখন উইক ব্যাংকের ক্ষেত্রে অনেক বেশি ঘটছে। যে কারণে এখন স্ট্রং ব্যাংকগুলো তাদের এই সংকট যেন তাদের ব্যাংকেও ছড়িয়ে না পড়ে এবং তাদের ডিপোজিটারদেরকে প্রোটেক্ট করার জন্য তারা আসলে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ফলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এখন দুটো দল হয়েছে, একটি দল শক্তিশালী ব্যাংক, একটি দল দুর্বল ব্যাংক। এখন শক্তিশালী ব্যাংকগুলো বলছে, তাদের ভার্সন হচ্ছে যে আমাদের দায়িত্ব আমাদের ডিপোজিটারকে প্রোটেক্ট করা, আমরা আমাদের ডিপোজিটারকে রিস্কে ফেলবো না আরেকটি ব্যাংকে এক্সপোজার দিয়ে বা আরেকটি ব্যাংকের সঙ্গে ব্যবসা শেয়ার করে। এটি আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটি আসলে সাধারণ টেন্ডেন্সি, এবং এটার ফলে যেটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমে যে একটা ইকোসিস্টেম, সেটি কিন্তু আসলে ভেঙে পড়েছে, এবং এটার ফলে একটা যে ফেয়ার কম্পিটিশন সেটিও কিন্তু হচ্ছে না। ডিপোজিটাররা হয়তো তার যেই একটা ফেয়ার ডিপোজিট রেট পাচ্ছেন না, তারপর এতগুলো ব্যাংক থাকা সত্ত্বেও তারা আসলে সব ব্যাংক থেকে লোন পাচ্ছেন না। শুধু কিছু ব্যাংক লোন দেওয়ার ক্যাপাসিটি রাখছে, কিছু ব্যাংক অনেক বেশি ডিপোজিট পাচ্ছে। অন্য ব্যাংক আমরা যদি দেখি 2025 সালে যদি ডিপোজিট গ্রোথ দেখি, কোনো ব্যাংকে 30%, 35% ডিপোজিট গ্রোথ হয়েছে, হিস্ট্রিক হাই ডিপোজিট গ্রোথ হয়েছে। ফলে ডিপোজিটগুলো
কিছু ব্যাংকে কনসেন্ট্রেটেড হচ্ছে, ফলে আপনি হয়তো ডিপোজিট রেট কম পাচ্ছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে কাস্টমাররা তাদের টাকার সেফটিটা বেশি কেয়ার করছেন, সার্ভিসটাকে বেশি কেয়ার করছেন দেন ডিপোজিট রেট। হয়তো দুর্বল ব্যাংকগুলো 12% 13% ইন্টারেস্ট রেট অফার করছে, কিন্তু তারপরে তারা কাস্টমার পাচ্ছেন না। অথচ অন্যদিকে কিছু ব্যাংক খুব 2% 3%ও তারা ডিপোজিট পাচ্ছেন, কারণ সেখানে আস্থা রয়েছে মানুষের। তো এইরকম একটি আসলে পরিবেশ তৈরি হয়েছে। এটি মূলত যে আস্থার সংকট ব্যাংকিং সেক্টরে, যেটি আসলে একটি বড় ধরনের ক্রাইসিস, সেটি শুধু গ্রাহক পর্যায়ে নয়, ব্যাংকের পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এখন ব্যাংকগুলো কিভাবে দুর্বল ব্যাংক তাকে আইডেন্টিফাই করছে, তার তো একটা ইন্ডিকেটর থাকতে হবে, যেটি গ্রাহক পর্যায়েও আসলে এখন জানা উচিত। সেটি হচ্ছে যে দুটো বড় ইন্ডিকেটর। একটি হলো ক্যাপিটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, আমরা যেটাকে বলি কার। এটি একটি ইন্ডিকেটর, ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর, যে একটি ব্যাংকের কি পরিমাণ ক্যাপিটাল থাকতে হবে। একটি ব্যাংক তো আসলে মানুষের টাকা নিয়ে ব্যবসা করে, ডিপোজিটারদের টাকা নিয়ে সে লোন দেয়, এটি তার ব্যবসা। একটা ব্যাংকের হয়তো 1,000 2,000 5,000 কোটি টাকা তার ডিপোজিট রয়েছে, সেই টাকাটা কিন্তু অন্যের টাকা, বাট এই টাকাটা নেয়ার সক্ষমতা, এই টাকাটি লেন্ডিং করবে, কত টাকা লেন্ডিং করবে এই টাকা থেকে, সেই সক্ষমতাটা ডিপেন্ড করে তার নিজস্ব ক্যাপাসিটি কতটুকু আছে। নিজস্ব ক্যাপাসিটিটা কিন্তু তার ক্যাপিটাল। একটা ব্যাংকের হয়তো 600 কোটি 700 কোটি 1,000 কোটি টাকা তার ক্যাপিটাল রয়েছে। যার ক্যাপিটাল বেস যত স্ট্রং, সে তত বেশি লেন্ডিং করতে পারবে। এটি হচ্ছে ব্যাংকিং সুশাসনের একটি ইন্ডিকেটর। তো আমরা দেখি যে ক্যাপিটাল ডেফিসিট যাদের আছে, যেই ব্যাংকগুলোর ক্যাপিটাল যেই পরিমাণ, বাংলাদেশ ব্যাংকের একটি বা ইন্টারন্যাশনাল রেগুলেশন আছে, যে একটি পরিমাপ আছে যে একটি ব্যাংকের তার যে রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে, তার যে লাইবিলিটিস আছে, কারণ এই ডিপোজিট কিন্তু তার লাইবিলিটিস, এই টাকাটা সে মানুষের কাছ থেকে নিয়ে এসেছে এবং তাকে আবার ফেরত দিতে হবে, তার মানে এটি হলো লাইবিলিটিস। এই টাকাটা দিয়ে সে আরেকজনকে লোন দিয়ে সে আসলে ব্যবসা করে। এখন সেই ব্যবসা করার তার যোগ্যতা আছে কিনা তার ওই ক্যাপিটালের উপর ডিপেন্ড করে। তো এই ক্যাপিটালের একটি নির্দিষ্ট পরিমাপ আছে, যেটিকে আমরা জানি 12.5%। তার যে টোটাল যে লাইবিলিটিস এবং রিস্ক অ্যাসেট আছে, তার অ্যাটলিস্ট 12.5% তার ক্যাপিটাল থাকতে হবে। সেই ক্যাপিটাল আসলে কোথা থেকে আসে? সেটি যেই ওই ব্যাংকের যে মালিক, যারা শেয়ার হোল্ডার, তারা নিজস্ব ইনভেস্টমেন্ট এবং তারা নিজে এখানে ক্যাপিটাল ইনজেক্ট করে, এবং একই সাথে তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ক্যাপিটাল মার্কেট থেকেও কিন্তু ক্যাপিটাল রেজ করে। ইনভেস্টাররাও এখানে বিভিন্ন ফরেন ইনভেস্টমেন্ট থেকেও তারা ক্যাপিটাল রেজ করে। এটি হচ্ছে তার কোর মানি, যেটি তার ওই ব্যাংকের শক্তিটা প্রদর্শন করতে পারে। তো আমরা দেখি যে এই যে 12.5%, সেটি একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তার সকল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 12.5% যদি মিনিমাম থাকে, তাহলে ওই ব্যাংকটি একটি সবল ব্যাংক ধরা হয়, অর্থাৎ এই ব্যাংকটি স্টেবল ব্যাংক। এর চাইতে বেশি থাকা মানে হলো 12.5%-এর বেশিও অনেক ব্যাংক মেনটেন করে তার স্ট্রেংথটাকে রাখার জন্য, যে কোনো সময় যে কোনো বিপর্যয় আসলে যেন সে সেটা মোকাবেলা করতে পারে। এই কারণে কিন্তু ভালো ব্যাংকগুলো তার চেয়ে বেশি ক্যাপিটাল রাখে, বাট মিনিমাম একটি রিকোয়ারমেন্ট আছে। তো এই মিনিমাম রিকোয়ারমেন্টের যারা মেনটেন করতে পারছে না, যারা ক্যাপিটাল ডেফিসিট যারা মেনটেন করতে পারছে না, তার মানে তার ক্যাপিটালের শর্টফল রয়েছে, ডেফিসিট রয়েছে, তখন কিন্তু তার লেন্ডিং করার ক্যাপাসিটি কমে যায়। লেন্ডিং করার যখন ক্যাপাসিটি কমে গেল, অর্থাৎ তার ব্যবসা কমে গেল, তখন কিন্তু সে ওই ডিপোজিটারের টাকা ফেরত দেওয়া তখন হুমকির মুখে পড়ে। কারণ সে যদি ডিপোজিটের টাকা দিয়ে ব্যবসা করতে না পারে, তাহলে কিন্তু ডিপোজিটারকে টাকাও ফেরত দিতে পারবে না। তাহলে এটি আসলে এরকম একটি ব্যাপার রয়েছে বা এরকম একটি সংযোগ রয়েছে। তো ক্যাপিটাল ডেফিসিটটা তৈরি হয় আবার কিভাবে? যখন ব্যাড লোন থেকে সে যে লেন্ডিং করলো, সেই লেন্ডিং থেকে যদি টাকাটা ফেরত না আসে, এখানে যদি দুর্নীতি হয়, যেই দুর্নীতিগুলো আমরা আগে দেখেছি, লোনের নামে টাকা তুলে নিয়ে গিয়েছে, তো তখন যদি সেটি ব্যাড হয় এবং ডিপোজিটের টাকা যখন আপনি আর ফেরত নিয়ে আসতে পারছেন না, তখন কিন্তু যেই পরিমাণ টাকা লোনে লস হলো, সেই টাকাটা কিন্তু ক্যাপিটাল থেকে বা তার যে প্রফিট করছে, সেই প্রফিট থেকে তাকে আবার সমানভাবে সমান করে রাখতে হয় ডিপোজিটারের সেফটির জন্য। তো সে যখন সেটি করতে পারছে না, তখনই কিন্তু তার ডেফিসিট হচ্ছে। যখন ক্যাপিটাল ডেফিসিট হচ্ছে, সেটি অন্যতম ইন্ডিকেটর, এবং এইটা যখন তার এই ব্যাড লোনটা বাড়তে থাকবে যত বেশি, তত তার ক্যাপিটালের উপর প্রভাবটা তত বেশি পড়বে। তো আমরা দেখছি যে যেই ব্যাংকগুলো 5 থেকে 6% বা 10%-এর নিচে তাদের ডিফল্ট লোন রয়েছে এবং তাদের ক্যাপিটাল ডেফিসিট
ক্যাপিটাল ডেফিসিট নেই, অর্থাৎ 12.5%-এর উপরে যাদের বা 12.5% থেকে এর উপরে যাদের ক্যাপিটাল রয়েছে, সেই ব্যাংকগুলোকে আসলে শক্তিশালী ব্যাংক বলা হচ্ছে। এখন এখানে যেটি হয়েছে যে দুর্বল ব্যাংকগুলোকে থেকে যে ব্যবসা আলাদা করছে সবল ব্যাংকগুলো, তাদের সঙ্গেই ব্যবসা আলাদা করছে যারা ক্যাপিটাল ডেফিসিটে আছে, যাদের ডিফল্ট লোন রেট 10%-এর উপরে, এই ব্যাংকগুলোকে তারা আলাদা করেছে। এবং আমরা দেখি যে আমাদের যে অ্যানুয়াল রিপোর্টগুলো, ব্যাংকগুলোর যে আমরা অ্যানুয়াল রিপোর্ট দেখি, সেখানেও কিন্তু ট্রান্সপারেন্সি নেই। অনেক ব্যাংকের ডিফল্ট লোন হয়তো কম দেখাচ্ছে, কিন্তু রিয়েলিটি অন্য জিনিস। কিভাবে? হয়তো তারা, আমরা দেখেছি রিশিডিউল দিয়েছে বাংলাদেশ ব্যাংক অনেক, সেই রিশিডিউল করে তারা আর্টিফিশিয়ালি তার ডেফিসিট, তার ডিফল্ট লোন কমিয়ে আনছে। ডিফল্ট লোন কমিয়ে আনলে তার কিন্তু ক্যাপিটাল ডেফিসিটও কমে যাচ্ছে। এছাড়াও ক্যাপিটাল ডেফিসিট কমানোর জন্য তারা প্রভিশন মেনটেন করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ফরবিয়ারেন্স নিচ্ছে, একটা নির্দিষ্ট সময় রিল্যাক্সেশন নিচ্ছে। ফলে তার রিয়েল যে ক্যাপিটাল ডেফিসিট সেটাও প্রকাশ হচ্ছে না, রিয়েল যে ডিফল্ট লোন সেটাও প্রকাশ হচ্ছে না তার অ্যানুয়াল রিপোর্টে। এগুলো কিন্তু বিভিন্ন রেগুলেটরি ফরবিয়ারেন্স নিয়ে তারা এগুলো আর্টিফিশিয়ালি শো করছে, যে কারণে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যারা আমাদের ব্যাংকগুলোকে লেন্ডিং করে বা গ্লোবাল যে ক্রেডিট রেটিং এজেন্সি, তারা কিন্তু এই যে অ্যানুয়াল রিপোর্টে যা দেখায় তার বাইরেও তারা অনেক ইনকোয়ারি করে ওই ব্যাংকের হেলথ নেওয়ার চেষ্টা করে। যেমন একটি উদাহরণ যদি দেই, লোন যখন রিশিডিউল করছে সেই লোনটাকে কিন্তু ডিস্ট্রেসড অ্যাসেট বলে গণ্য করা হয়, যেটি আইএমএফ বলছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই রিশিডিউল লোনগুলোকে কিন্তু ডিস্ট্রেসড অ্যাসেট বলছে। ফলে আপনি হয়তো একটি ব্যাংক রিশিডিউল করে তার 60% ডিফল্ট লোনকে কমিয়ে 10%-এ নিয়ে এসেছে, কিন্তু আইএমএফ যখন এটিকে অ্যাসেস করবে বা অন্যান্য গ্লোবাল অর্গানাইজেশন যখন ওই ব্যাংকটিকে অ্যাসেস করবে, তারা কিন্তু রিশিডিউল লোনকে ধরে ওই 60% হিসেবেই অ্যাসেস করবে। তো এই ইন্ডিকেটরগুলোও কিন্তু এখন এই ব্যাংকগুলো অ্যাসেস করে সেই অনুযায়ী দুর্বল ব্যাংকগুলো থেকে নিজেদেরকে আলাদা করছে, নিজেদেরকে সেফ রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে যে কারা এখন রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট ক্যাপিটাল মেনটেন করার, যেটি অ্যাটলিস্ট যেই ব্যাংকগুলোকে এই মুহূর্তে অ্যাপারেন্টলি ভালো মনে হচ্ছে, যে সেই ব্যাংকগুলো আসলে কারা, সেই গ্রুপটি আসলে কারা, সেটি যদি আমরা একটু দেখি যে এই মুহূর্তে 26টি ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আমরা বলছি, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মধ্যে 26টি ব্যাংক এখন রেগুলেটরি যে ক্যাপিটাল বেজ সেটির মধ্যে থাকতে পারছে বা তার উপরে রয়েছে। এবং এর মধ্যে আমরা যদি দেখি যে 17টি ব্যাংক, যেই 17টি ব্যাংক আসলে ওল্ড, মানে ফার্স্ট জেনারেশন থেকে থার্ড জেনারেশন পর্যন্ত যেই ব্যাংকগুলো আছে, এর মধ্যে 17টি ব্যাংক মাত্র এই রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ভালো ক্যাপিটাল বেজ মেনটেন করতে পারছে। এবং এর বাইরে আরও 9টি ব্যাংক, টোটাল 26টি ব্যাংকের মধ্যে আরও 9টি ব্যাংক যেই ক্যাপিটাল বেস মেনটেন করতে পারছে, সেগুলো হচ্ছে নিউ জেনারেশন ব্যাংক, যেটি 2013 সালের পর থেকে যেই ব্যাংকগুলো জার্নি শুরু করেছে। এই ব্যাংকগুলো ক্যাপিটাল মেনটেন করতে পারছে কারণ এদের এখনও আমরা যদি দেখি তাদের ডিপোজিট বেস কম, তাদের লোনের বেস কম, ফলে তাদের মার্কেটেই তাদের আসলে এক্সপোজারটা অনেক কম, যে কারণে তাদের ক্যাপিটালটা এখনও হাই আছে। এই ব্যাংকগুলোর জন্য একটি অপরচুনিটি তৈরি হয়েছে, যেহেতু এই ব্যাংকগুলো 2013 সালের পর থেকে আসার পর তারা বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে, যেহেতু পলিটিক্যাল কনসিডারেশনে এই ব্যাংকগুলোকে দেওয়ার কারণে ব্যাংকগুলো কিন্তু এখনও মার্কেটে এক্সপোজার বাড়াতে পারেনি, মানুষের কাছে পরিচিত হতে পারেনি, আস্থা অর্জন করতে পারেনি, ফলে তাদের এক্সপোজারটাও অনেক কম। এক্সপোজার যেহেতু কম, তাদের ডিফল্ট লোন রেট কম, ডিফল্ট লোন রেট কম হওয়ার কারণে তাদের ক্যাপিটালটাও শক্তিশালী রয়েছে। কিন্তু যেই ব্যাংকগুলো অলরেডি মার্কেটে অনেক ভালোভাবে অবস্থান করছে, তাদের হিউজ ডিপোজিট বেস রয়েছে এবং লোন রয়েছে, সেই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু মাত্র 17টি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল বেস রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে। তো আমরা যদি একটু ওই ব্যাংকগুলোর নাম বলি, যে এই 17টি ব্যাংকের মধ্যে রয়েছে ব্র্যাক, সিটি, ইস্টার্ন, প্রাইম, পূবালী, ডাচ বাংলা, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শুধু
একটি ব্যাংক আমরা দেখছি শাহজালাল ইসলামী ব্যাংক ক্যাপিটাল বেসটা মেনটেন করতে পারছে, রেগুলেটরি ক্যাপিটাল বেস যেটা। এবং নতুন ব্যাংকগুলোর মধ্যে যেগুলো এখনো ছোট এক্সপোজারে রয়েছে, সেই ব্যাংকগুলোর মধ্যে যাদের এখন সুযোগ রয়েছে নিজেদেরকে মার্কেটে এখন এক্সপোজ করা, মানুষের আস্থা অর্জন করা, যেহেতু এখন মানুষ টাকা কোথায় রাখবে সেটি নিয়ে সংকটে রয়েছে, সেই কারণে এটি একটি কিছু ব্যাংকের জন্য এটি একটা অপরচুনিটিও। তো সেই দিক থেকে আমরা ওই ব্যাংকগুলোর নাম যদি বলি, কমিউনিটি, সিটিজেন, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, সীমান্ত ব্যাংক, এসবিএসি ব্যাংক, বেঙ্গল ব্যাংক, এই ব্যাংকগুলো নিউ জেনারেশন ব্যাংক। তো এই ব্যাংকগুলো আসলে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেই ডেটা ডিসেম্বর ভিত্তিক 2025-এর এই সময়ে যেই ব্যাংকগুলো আসলে এই ক্যাপিটাল বেস, যে রেগুলেটরি ক্যাপিটাল বেস মেনটেন করতে পারা ব্যাংকগুলোর আমরা এখানে তালিকা দিলাম। স্টেট ওন ব্যাংক তো আসলে কোনোটাই, এগুলো বেশিরভাগই নেগেটিভ ক্যাপিটাল বেজে রয়েছে, মানে তাদের যে এই যে 12.5%-এর কথা বলছি সেখানে তাদের নেগেটিভ এই কার রয়েছে বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও রয়েছে। এবং তারপরেও কেন আবার স্টেট ওন ব্যাংকে মানুষ টাকা রাখে, সেটির উত্তর হলো যে স্টেট ওন ব্যাংকগুলোকে কিন্তু এই যে ক্যাপিটাল যে তাদের ইরোশন হচ্ছে সেটা কিন্তু আবার পাবলিক মানি দিয়ে সাপোর্ট দেওয়া হয়, যে কারণে হয়তো টাকা তারা দিতে পারছে, বা সবাই যে টাকা দিতে পারে তা নয়। যেমন বেসিক ব্যাংকের অবস্থা কিন্তু আমরা দেখেছি একসময় সেই ব্যাংকটি কিন্তু টাকা দিতে পারতো না একসময় ডিপোজিটারদের। তো এরকম একটি আসলে সিচুয়েশনের মধ্যে আমাদের ব্যাংকিং সেক্টর রয়েছে। তবে এখান থেকে বেরিয়ে আসার আসলে এই যে বড় ধরনের যে একটি ডিভাইডেশন আমরা দেখতে পাচ্ছি, এটির ফলে আসলে ব্যবসার অনেক বড় একটি, এই যেই ব্যাংকগুলো উইক ব্যাংক হিসেবে পরিচিত হচ্ছে তারা কিন্তু কনফিডেন্স লস করছে, ব্যবসা লস করছে। এর ফলে বড় একটি গ্রুপ যখন এই ব্যবসা থেকে আলাদা হয়ে যায় তখন কিন্তু মার্কেটে ফেয়ার কম্পিটিশন থাকে না। এবং আমাদের যেই যখন এই ব্যাংকের ক্যাপাসিটি কমে যায়, লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যায়, আস্থা সংকট তৈরি হয়, তখন কিন্তু এই ব্যাংকই হচ্ছে আমাদের ব্যবসা, প্রাইভেট সেক্টরের ব্যবসার প্রধান ফাইন্যান্সিয়াল সোর্স। তো তখন কিন্তু ওই আমাদের ব্যবসা সম্প্রসারণ হয় না। এই ব্যাংক থেকে ব্যাংকগুলো যখন লেন্ডিং করতে পারে না, ডিপোজিটাররা যখন তাদেরকে টাকা দেয় না, টাকা যখন তারা বালিশের নিচে রাখে, ব্যাংকে না রেখে, সেটি কিন্তু আমাদের ইকোনমিতে ওই টাকাটা ফ্লো হয় না। ফলে টাকা যখন ফ্লো হচ্ছে না তখন ব্যবসা বাড়ছে না, ব্যবসা সম্প্রসারণ হচ্ছে না, ফলে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না। তো এইটার আসলে সংকট থেকে বেরিয়ে আসার প্রধান যেটি ব্যাংকাররা বলছেন যে এখানে একটা হলো ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, যেটি বাজেটে অলরেডি সরকার বলেছে যে তারা ব্যাংকগুলোর এই যে ক্যাপিটাল ডেফিসিট এখান থেকে বের করে আনার জন্য কিভাবে ক্যাপিটাল ইনজেকশন করা যায় সেটার একটা পরিকল্পনা করছে। বাট সেটা কিন্তু আলটিমেটলি পাবলিক মানি থেকে আসবে। করাপশনের কারণে এই ব্যাংকগুলো যে এই অবস্থায় চলে গেছে সেটার কিন্তু আমরা দেখতে পাবো যে এগুলো আসলে পাবলিক মানি থেকে দিতে হবে, কিন্তু শুধু ক্যাপিটাল দিয়েই এই ব্যাংকগুলো আসলে বাঁচবে না। এটার সঙ্গে ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, এই যে অ্যানুয়াল রিপোর্টে যেটি ব্যাংকগুলো বলছে যে রিশিডিউল লোন কিন্তু আপনি কোনো ব্যাংকের ডিসক্লোজারে নাই যে সে কত লোন রিশিডিউল করেছে, কত লোন রিশিডিউল করার পর সেগুলো আবার ডিফল্ট হয়েছে, এরকম ট্রান্সপারেন্সিগুলো আসলে অ্যানুয়াল রিপোর্টে আসা উচিত। যখন ট্রান্সপারেন্সি আসবে তখন আসলে মানুষের মধ্যে আস্থা ফেরত আসবে, এটি আসলে ব্যাংকাররা বলছেন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।